ঠিক আছে, আজকে কি আলোচনা হবে আমাদের সাথে? ডিসকাশন কি আজকে টপিক? স্যার অ্যাসাইনমেন্টের টপিক আপনি ডিসকাশন করছেন। অ্যাসাইনমেন্ট কয়দিন লাগবে ক্লাসে? এই কারা কারা কি ফাইনালাইজ করোনি এখনো? স্যার ফাইনালস হয়েছে স্যার, ওটা বলছি স্যার। তাইলে কার ফাইনাল হয়নি? হ্যাঁ, আর সমস্যা আছে কোনো? স্যার খুব সম্ভবত গত ক্লাসে বলেছিলেন এই ক্লাসে পলিউশন নিয়ে কথা বলবেন। পলিউশনে বলবো, হ্যাঁ, বাট বিফোর দ্যাট ইফ ইউ হ্যাভ এনি থিং টু সেটল অন your assignment, অ্যাসাইনমেন্টে কারোর কোনো কিছু আছে? সেটল, ওকে। তো আমরা স্টার্ট টকিং অ্যাবাউট পলিউশন। সো ওয়ান্স অ্যাগেন যে পলিউশন স্টাডি খুব ইম্পর্টেন্ট, রাইট? কেন ইম্পর্টেন্ট ইসো? তুমি আবার ইনভিজিবল হয়ে গেলে কেন বলো যে ওয়াই পলিউশন রিলেটেড স্টাডিজ ইনভেস্টিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন জিওগ্রাফি? এগুলো একটা কনসেপচুয়াল কথা প্রশ্ন করে উত্তর দিবা, হোয়াট উইল বি আর আনসার? স্যার অ্যাকচুয়ালি পলিউশন যখন হয় তখন তো বেসিক্যালি আমাদের এনভায়রনমেন্টের যে বেসিক এলিমেন্ট গুলো আমরা তো ওই সকল এলিমেন্টেরই পলিউশন করে ফেলছি, আর সে কারণে দেখা যাচ্ছে আমাদের ওভারঅল এনভায়রনমেন্টে নষ্ট হয়ে যাচ্ছে, যেটার ইফেক্ট হেলথের উপর যেমন পড়ছে, ইকোনমিক্স এবং সব দিক থেকে এটা পড়ছে। তাই এই বিষয়টাকে অ্যাড্রেস করাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এটা একটা জিনিস আর অ্যাড্রেস করতে হবে পলিউশন, তা নাহলে তো আমরাই ধ্বংস হয়ে যাব। ঠিক আছে, আর কিন্তু অ্যাড্রেসটা করবো কি করে, তাই না? সেটা প্রশ্ন। অ্যাড্রেসটা করতে গেলে তো রিসার্চ করতে হবে নাকি? রিসার্চটা কি হবে? যেটাকে আমরা এনভায়রনমেন্টাল অ্যানালিসিস বলি, তাই না? অ্যানালিসিস। এখন ইফ ইউ ডোন্ট নো দ্য স্টেট অফ পলিউশন, ম্যাগনিটিউড যদি না যায়, তাই না, অথবা সোর্সেস না যায়, হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট এয়ার পলিউশন ঢাকা, হাউ এটাকে রেডিলি আমরা মিটিগেট করে ফেলবো? নিশ্চয়ই পারবো না, তাই না? বিকজ ইউ নিড টু নো ফার্স্ট the existing magnitude level of pollution. Am I correct? সেটা কিভাবে জানবো? সেটা গবেষণা করতে হবে নাকি? যেমন এখন এয়ার কোয়ালিটি মেজারমেন্টের অনেক টুল আমাদের আছে, তাই না? অনেক ডিভাইস আছে, আমরা কিনেছি আমাদের ল্যাবে, অনেক সফিস্টিকেটেড devices are already existing, বাজারে আছে, so you can use it, simple, খুব এক্সপেন্সিভ বাট উই হ্যাভ হেল্প। যেমন ডিওই আছে, ডিওই বিসিএসআর থাকলে আমাদের আছে, আমরা গরিব, আমাদের এত পয়সা নেই, তাই না? যেমন একটা মেশিনের দাম 1 কোটি হয়, আমরা হয়তো কিছু 2 লাখ, তাহলে এরর থাকবে, তাই না? বাট অ্যাটলিস্ট উই হ্যাভ। তার মানে তুমি বাইরে গিয়ে যদি এই কন্টামিনেটেড এয়ার, মানে করো এয়ার তুমি অ্যাসেস করতে চাও, you go there with the device, right? If you make it on readily, it will give you some statistics, তথ্য দিয়ে দিই নাকি? এখন এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট তো মানে কত অনেক, তাই না? ডাইভার্স, কিন্তু একটাই শুনো, এয়ার কোয়ালিটি। এয়ার কোয়ালিটির মধ্যে আবার কন্টামিনেন্ট আছে বিভিন্ন ধরনের, ডিফারেন্ট টাইপস অফ কন্টামিনেন্ট। সেখানে ওইটা পর জানতে হবে যে আসলে কি কি জিনিস, হ্যাঁ, বা কন্টামিনেন্টস বা এলিমেন্টস দ্যাট পলিউট দি এয়ার, ঠিক না? সেটা আর একটা কনসেপ্ট। যাই হোক, ইটস অল অ্যাবাউট ইনভেস্টিগেটিং দ্য ম্যাগনিটিউড, প্রথম ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন, হ্যাঁ, এয়ার ওয়াটার যেটাই হোক, নয়েজ, থার্মাল ইত্যাদি। এটা লাগবে কেন? বিকজ আমাদের অ্যাওয়ারনেস যে আমাদের অবস্থাটা কি, কোথায় আছি আমরা, ইন অর্ডার টু অ্যাসেস আওয়ারসেলভস, where we are, আমাদের অবস্থা কি, আমরা কি whether we are taking poison, হ্যাঁ, আমাদের বাংলাদেশ ঢাকা প্রায় দেখি যে one of the worst living cities in the world, পৃথিবীর অনেক র্যাঙ্কিং আছে, যেমন ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে, মানে থার্ড ক্লাস সিটিগুলোরও কিন্তু র্যাঙ্কিং আছে, ভালো মন্দ দুটোরই তো র্যাঙ্কিং হয় নাকি? সবচেয়ে কুখ্যাত আর বিখ্যাত একটা ইনস্টিটিউশন নাম হলো ব্ল্যাক স্মিথ ইনস্টিটিউট, ব্ল্যাক স্মিথ,
তারা কি করতো, দে ইউজ টু আইডেন্টিফাই দি ওয়ার্স্ট পলিউটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে খারাপ বলে জঘন্য সিটিগুলার একটা লিস্ট করতো। সেই জঘন্য লিস্টের মধ্যে আমরা উই ক্যান কনসিডার আওয়ারসেলফ লাকি দ্যাট দে আর। হ্যাঁ, পৃথিবীর বেশ কিছু শহর যেমন বন্দর বেগওয়ান সেখানে আছে, সেখানে মেক্সিকো সিটি আছে, সেখানে ঢাকা আছে, মুম্বাই আছে। হ্যাঁ, এরকম আফ্রিকার মধ্যে দু একটা আছে, ইন্ডিয়ার 2টা শহর এরকম আছে ওয়ার্স্ট পলিউটেড ইন দ্য ওয়ার্ল্ড। আর চিন্তা করো যে আমরা যে সিটিতে বাস করি এবং আমরা কত খুশি ক্যাপিটাল সিটিতে বাস করি, আমরা কত প্রাউড উই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি, উই স্টাডি ইন বুয়ে। হ্যাঁ, কিন্তু কি শহরে আমরা বসবাস করি। হ্যাঁ, অনেক সময় এই যারা গরিব মানুষ, হ্যাঁ, তারা কিন্তু অনেক সুখী টু সাম এক্সটেন্ট। হ্যাঁ, বিকজ দে ওয়ার্ক টু হার্ড ইন দ্য ডে টাইম এন্ড দে ক্যান রিয়েলি হ্যাভ বেটার স্লিপ। ওই পিপল আমরা কিন্তু সারাক্ষণ মাথা বিজি, ঘুমাইতে পারি না, বিভিন্ন কাজ, হ্যাঁ, একাডেমিক কাজে এসে থাকে। তো যারা দিন আনে দিন খায়, মানে লিভিং হ্যান্ড টু মাউথ যে বলে, ডে লেবার, দে আর ভেরি হ্যাপি। অনেক সময় এরকম অ্যাসেসমেন্ট হয় যে ওয়ার্ল্ড ব্যাংকের বিদেশি ডোনারদের ইভ্যালুয়েশন হয়, দেখা যায় লোকজন ডে টাইমে রোদের মধ্যে দিয়ে স্লিপিং, ঠেলা গাড়ির উপর ঘুমাইতেছে। তুমি ডেকে তুললা, ওখানে রোদ তো এখানে, আপনার তো নিড টু হ্যাভ ভেরি গুড স্লিপ। তখন আপনার বকা দিত তোমাকে, ওয়ার ইউ গেট লস, আমি খুব সুখে আছি। আলটিমেটলি ঘুমটা খুব তার ভালো, তাই না, সে নিশ্চিন্তে আছে। তাহলে খুবই রিলেটিভ, আমরা অল্পতে খুব সুখী থাকি, খুশি থাকি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। কিন্তু যখন আমরা বুঝি যে না, আমরা আসলে কোথায় আছি, কতটা কন্টামিনেটেড, এবং হাউ আওয়ার হেলথ, পাবলিক হেলথ ইজ এফেক্টেড, না, ওয়ার্স্ট পলিউটেড সিটিতে আছি, যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি আমরা দেখি, AQI, ওয়ার্স্ট পলিউটেড সব দিক দিয়ে, কি ইনহেল করছি, কি পানি খাচ্ছি, কি বিষাক্ত খাবার, এরকম তো ওয়াইডলি রিপোর্ট হয়, নিউজ আগে হয়তো বেশি, এখন একটু কমে গেছে। আর্সেনিক না যুক্ত খাবার টাবার, এই সেই কত কাহিনী যে শহরে। হ্যাঁ, যাই হোক, আমাদের ইস্যুর কোনো শেষ নেই, বিকজ আমরা ডেস্টিনি অফ দি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। ভালো আছে, ডেফিনেটলি পোটেনশিয়াল আছে, অনেকে অনেক ভালো কথা বলবে, বাট এনভায়রনমেন্ট পয়েন্ট অফ ভিউ ভালো কথা বলার কোনো স্কোপ নাই। হ্যাঁ, পেসিমিস্টিক হইতেই হবে, কারণ আমাদের এনভায়রনমেন্ট বলার মতো কিছু নেই। কারণ দি ওয়াটার বডি দ্যাট উই হ্যাভ, দি ওয়াটার কোয়ালিটি দ্যাট উই হ্যাভ, এটা বলার মতো কিছু নেই, যদি গর্ব করার মতো আসলে কিছু নেই। ইভেন আমি অনেক এক্সাম্পল দিই, এই আশপাশের দেশে গেলে দেখবা যে ওয়াটার কোয়ালিটি, সেখানে অনেক দেশ আছে কন্টামিনেটেড ওয়াটার কন্টামিনেশন আছে, কিন্তু পানিতে কিন্তু সলিড ওয়েস্ট নাই। অনেক দেশ আছে আমাদের থেকে একটু বেটার। আমাদের এখানে কি পুরা সলিড ওয়েস্ট দিয়ে কালো পানি, মানে একেবারে পুরা ডিসপোজালস ফ্রম ইন্ডাস্ট্রিজ এন্ড ফ্রম এলসার, অলরেডি এটা এনক্রোচ, মানে শেষ, এর ইকোলজি শেষ, মানে এটা হয়ে গেছে। এখন হাঁটতেও পারবে না, নৌকা চালাতে পারবে না, কিছুই করতে পারবে না। বাট আরো ভালো বেটার কন্ডিশন কি, যে পানি কোয়ালিটি ব্ল্যাক, মানে হলো যে কন্টামিনেটেড বাট নেভিগেবল। আমার থেকে একটু বেটার যারা, থাইল্যান্ড অথবা মায়ানমার, হ্যাঁ, একটু বেটার। আমাদের থেকে এর থেকে আরো উন্নত, সেখানে দেখবা যে নেভিগেবল ওয়াটার কোয়ালিটি, পানির কালার, হ্যাঁ, পানির মানে যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখে বোঝা যায়। আর অন্য ক্যারেক্টার তো আছে নাকি, বায়োলজিক্যাল, কেমিক্যাল প্রপার্টিজ। অনেক ইউরোপীয় সিটি, হ্যাঁ, ইউ উইল বি সারপ্রাইজড ইন ফিউচার, ইউ উইল বি এক্সপেরিয়েন্সিং। পানির কোয়ালিটি দেখলে মনে হয় পানির মধ্যে ঝাঁপ দেই, হ্যাঁ, জাম্প, পানি খেয়ে ফেলি, এরকম এত, হ্যাঁ, সুন্দর কোয়ালিটি। ওকে, তো যাই হোক, ফ্রম এনভায়রনমেন্ট পয়েন্ট অফ ভিউ আসলে গর্ব করার কিছু নেই, কিন্তু আমাদের কেন দরকার এই তথ্যগুলা, রিসার্চ বেসড ইনফরমেশন, বিকজ উই হ্যাভ টু লার্ন যে আমাদের টু হোয়াট এক্সটেন্ট দি কন্টামিনেন্টস আর এক্সিস্টিং, এবং ওই কন্টামিনেশন লেভেলটা অ্যাসেস করে আমরা কি করব, আলটিমেটলি ইফেক্টিভ ইন্টারভেনশন করতে হবে। আমরা যদি এখন ইন্টারভেনশন করি, এই আমাদের শহর পলিউটেড, এই রাস্তায় পানি দাও, হ্যাঁ, যেমন একবার ঘোষণা দিল, পানি দিয়ে যাচ্ছে কাদা, আরো কাদা, পানির রাস্তা তো অনেক কি থাকে, ভাঙাচোরা, তাই না? যদিও এটা ওয়ান অফ দি পলিউশন সোর্সেস ইন বাংলাদেশ, ঢাকা।
আমাদের দেশের রাস্তাগুলো তো, মনীষা মিউট করো। তো আমাদের দেশের রাস্তা কিন্তু দেখি বুঝতে পার, পৃথিবী কিন্তু আনলাইক দি রোডস ইন আদার কান্ট্রি এরকম না, কিন্তু পৃথিবীর রাস্তা যে রিক্সা, ঢাকা শহরে গাড়ি চলবে, এখানে নৌকাও চালানো যায়, এখানে রিক্সা তো চলে না, গরুর গাড়ি চলবে। গরুর গাড়ি গ্রামের রাস্তা কিন্তু এখন অনেক ভালো। হ্যাঁ, গ্রামে গেলে দেখবা আগে ছিল মাটির রাস্তা, তখন অনেক অনেক কাদা বৃষ্টি, সেটা কিন্তু এখন নাই। গ্রাম ইজ মাচ বেটার দেন আওয়ার ক্যাপিটাল সিটি। তো আমরা, হোয়াই আর ইউ প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস সিটি? প্রাউড করার মতো কি কিছু আছে আসলে আমাদের ফ্রম এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ? আসলে নাই, বিকজ আমরা এনভায়রনমেন্টের ছাত্র। আমরা বুঝি যে আসলে where are we living in terms of air quality, water quality, level of noise, waste management, thermal pollution, photo pollution, right? Highly contaminated. সব দিক তাহলে ফার্স্টলি যে আমাদের we have to get to learn the existing magnitude of pollution, এবং তারপরে এটা অ্যাওয়ারনেস আমাদের ক্রিয়েশন দরকার। আলটিমেটলি আমাদের রিসার্চ বেস ইন্টারভেনশন লাগবে টু স্টপ বা টু ম্যানেজ পলিউশন, এনি সর্ট অফ পলিউশন। তো পলিউশন জিনিসটা কি? পলিউশন বেসিক্যালি দ্য কন্টামিনেন্ট যেগুলো আছে বা পলিউটেন্ট, এটা ইন্টেনশনাল বা আনইনটেনশনাল হতে পারে, যে ইন্ট্রোডাকশন অফ দিস কন্টামিনেন্টস ইনটু, যদি এয়ার হয় এয়ার, ওয়াটার হলে ওয়াটার, রাইট, ল্যান্ড হলে ল্যান্ড। এই কন্টামিনেন্ট গুলা যদি কোনো কারণে ডেলিবারেটলি হইতে পারে বা নট ডেলিবারেটলি নাও হইতে পারে। যেমন ডেলিবারেটলি আমরা করতেছি, এয়ার কোয়ালিটি ধ্বংস করছে ডেলিবারেটলি, ব্রিক ফিল্ড, আমাদের কনস্ট্রাকশন সাইটস, আমাদের আনপেভড রাস্তাঘাট, আমাদের এলসওয়্যার ডাম্পিং অফ ওয়েস্টেজ, থ্রু অল আওয়ার অ্যাক্টিভিটিস। আমরা কিন্তু উই আর ডেলিবারেটলি introducing the contaminants into different components of environment itself. ইচ্ছা করে করছি, তাই না, deliberately। তাহলে deliberate বা any sort of introduction of the contaminants into different environmental components leading to এমন একটা সিচুয়েশন তৈরি হয় that will be harmful for health, public health। এখন যে পাবলিক হেলথ বলেছি, যদি আমি তো এই কথাটা তোমাদের আগেও বলেছি, যদি বুড়িগঙ্গার পানি বা নদীর পানি, এটা যদি রাসায়নিক ডিসপোজাল করার পর বা মেডিকেল ওয়েস্টেজ ডিসপোজ করার পর যদি দেখতাম যে ওয়াটার কোয়ালিটি যাই হোক কালো গন্ধ, কিন্তু খাইলে পরে মানুষ ইয়াং হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ঠিক না? আমরা যারা মুসলমান, তারা নূহ আলাইহিস সালামের, আমাদের এক প্রফেটের কাহিনী আমরা জানি, তাই না? সেখানে একটা নৌকা তৈরি করতে বলা হয়েছিল তাকে, সেই নৌকার মধ্যে ফ্লাড হবে, আল্লাহ পাক আগে থেকে তাকে কি দেয়, মেসেজ। এবং সেই নৌকা তৈরি করার পর কি হয়, লোকজন ওইখানে সলিড ওয়েস্ট, মানে সব কি করেছে তারা যে টয়লেট অ্যাক্টিভিটিস, তাদের স্লাস, হিউম্যান স্লাস ওয়েস্টেজ যে ভরে ফেলছে, ঠিক না? পরে একসময় দেখা গেল প্রফেট, মানে সব কল্পনা সত্যি কাহিনী, জানলে এখন এই নৌকা নিয়ে কি করবো, তো পুরা ফুল অফ হিউম্যান এক্সট্রোকিটা, মানে টয়লেটস। তারপরে কি হলো, হঠাৎ করে দেখা গেল একটা রোগ, মানে লোক খুবই অসুস্থ, নদী পড়ে গেল, পড়ে গিয়ে সুস্থ হয়ে উঠে আসলো। তারপরে তো খবর ছড়িয়ে গেল নাকি, যারা হুজুর আসতো তারা আমার কারেক্ট নেই, নাজিবুল্লাহ আরো দেয়ার, আমার ঠিক আছে কাহিনীটাকে ঠিক বলছি? আমি ঠিক জানি না আসলে। তুমি জানো না, হুজুর কি আছে আর যারা একটু লেখাপড়া করে। তারপরে কি হলো, লোকজন দূর থেকে আসলো, এসে ধীরে ধীরে সব নিয়ে গেল, কারণ যেই শরীরে মাখছে তার চর্মরোগ সব ভালো হয়ে যাচ্ছে, এটা একটা ক্যারিশমা। পরে পুরা নৌকা পরিষ্কার করে তারা নিয়ে, দূর থেকে আসছে, যেই তোমরা আমাদের জন্য কিছু রাখোনি। মানে আমি জাস্ট গল্পটা রিলেট করছি এইভাবে, যে আমরা যদি দেখতাম যে আমাদের এই নদীর পানি, কন্টামিনেটেড পানি যদি শরীরে মাখলে বা খাইলে আমাদের সুস্থ হয়ে যেতাম, তাহলে কি আমরা তো আরো কন্টামিনেট করতেই থাকতাম। যাক, যেহেতু পাবলিক হেলথ সিরিয়াসলি এফেক্টেড, এবং এই কন্টামিনেশনের কারণে এক্সপোজার যদি আমাদের হয়, ডিউ টু এয়ার এক্সপোজার, এনি সর্ট অফ এক্সপোজার টু দি এয়ার, এনি সর্ট অফ এক্সপোজার টু দি ওয়াটার বডিজ,
বা সয়েল ইত্যাদি, ইভেন এক্সপোজার টু ক্রাউডি প্লেসেস, অনেক ক্লাউড, এটা একদমই ইউনিক, হ্যাঁ, এবং এটা হলো যে মানে কি বলে যে অ্যাবসলিউটলি এক্সেপশনাল, হ্যাঁ, কন্ডিশন উই হ্যাভ ইন ঢাকা, যেখানে নয়েজ লেভেলও অনেক হাই, হ্যাঁ, অনেক মানে থাকার কথা 40 ডেসিবেল 50 হয়তো আছে, 80 একটা ডাবল। এটা একটা সারপ্রাইজ হাউ উই আর লিভিং ইন দিস ফ্রাজাইল কন্ডিশন, রাইট? সবাই তো ভিডিও অফ করে দিচ্ছে নাকি, হাসাহাসি করতেছে নাকি আমার গল্প শুনে? হ্যাঁ, হারিমা তাসনিম আর কে? খাদিজা কোথায়? খাদিজা আছি স্যার। আছো? জি আছি স্যার। ওকে, তো যাই হোক, তাহলে কথাটা বুঝতে পারছো সবাই যে এনি সর্ট অফ introduction, right? Any introduction, deliberate introduction হোক বা unintentional, if you introduce বা if you dispose the contaminants, মানে দূষক বা pollutant, যেটা বলে contaminants, the দূষক, সেই দূষকগুলা কি কি সেটা পড়ে, এক একটা কম্পোনেন্ট এক এক দূষক, তাই না? এখন বাতাসের মধ্যে, পানির মধ্যে ফর এক্সাম্পল, হ্যাঁ, ওয়াটার কোয়ালিটি অ্যাসেস করছো কেউ? হ্যাঁ, ইভালুয়েট করছো কেউ? পানির গুণাগুণ, পানির কয়টা ক্যারেক্টার, প্রপার্টিজ? 3 ধরনের না, একটু ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি আর বায়োলজিক্যাল প্রপার্টি। পানির মধ্যে তো অসংখ্য প্রপার্টি আছে। পানি ফিজিক্যালি দেখলাম যে ভেরি গুড, দেখতে ফাইন, পরিষ্কার, খাওয়া শুরু করে দিলাম, খাবো? নো, আগে দেখবো যে ঠিক আছে, কালার ঠিক আছে কিনা, হ্যাঁ, তারপরে কি নাকের কাছে গন্ধ, ইভেন টেম্পারেচার, অনেক ফুটন্ত পানি খাইতে পারবো না, মারা যাবো। টেম্পারেচার, এটা ফিজিক্যাল ক্যারেক্টার, টার্বিডিটি, ট্রান্সপারেন্সি ইত্যাদি, হ্যাঁ, গন্ধ, স্মেল। তো আর কেমিক্যাল কি? এখন সালফিউরিক অ্যাসিডও কিন্তু খুব পরিষ্কার, স্বচ্ছ, মানে ফিজিক্যাল প্রপার্টি একদম পানির মতো, কিন্তু এই কেমিক্যাল প্রপার্টি কি? অ্যাসিডিটি লেভেল, পিএইচ লেভেল, তার মধ্যে ডিও, বিওডি, সিওডি, সোডিয়াম ক্লোরাইড, না এরকম আর্সেনিকের প্রেজেন্ট, নানান ধরনের কি আছে এক্সিস্টেন্স। সেই ক্যারেক্টারিস্টিক যদি অ্যাসেস না করি, হ্যাঁ, তাহলে তো কেমিক্যালি বলা যাচ্ছে না সুইটেবল ফর দিস, হ্যাঁ, ডিফারেন্ট পারপাসেস। কোনোটা হয়তো খাওয়ার পানি, ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের জন্য সেফ ড্রিঙ্কিং ওয়াটার, কোনোটা হবে আমাদের ডোমেস্টিক ইউসেজ বা কুকিং এর জন্য একটা লাগবে, কোনোটা লাগবে হয়তো গ্রামে গরু, হ্যাঁ, গরুকে খাওয়ানোর জন্য ফর এক্সাম্পল, নাকি, বা গরু গোসল করবে ফর এক্সাম্পল, তার তো একটা পানির কোয়ালিটি খাওয়ার পানির মতো না হলে চলবে। আর এইভাবে কোয়ালিটিগুলো অ্যাসেস করতে হবে। বায়োলজি, আলটিমেটলি বায়োলজিক্যাল অর্গানিজম, সব ঠিক আছে, কিন্তু এমন ব্যাকটেরিয়া, হ্যাঁ, মাই গড, খাওয়ার সাথে সাথে তোমার একদম শেষ। কাজেই এই প্রত্যেকটা মানে প্রপার্টি অ্যাসেস করতে হবে, রাইট? তাহলে কন্টামিনেন্টটা কি? এখন অনেক এলিমেন্টস আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে দেয়ার এক্সিস্টেন্স ইজ দেয়ার। ধরো আর্সেনিক, আমরা আর্সেনিক শুনলে ভয় পাই, আর্সেনিক যারা সায়েন্সের ছাত্র তারা বুঝতে পারবে। আর্সেনিক একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা ক্যান বি, আই মিন লেটস সে সাপোর্টিভ বা গুড ফর হেলথ, বাট ইটস ম্যাগনিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনিটিউড কি পরিমাণ আছে? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখন ক্লোরাইডগুলো পানির মধ্যে থাকে, মিনারেলস। এখন যে পানি আমরা খাই মিনারেল ওয়াটার, মাম, এটা আসলে মিনারেল না, এটা আমরা বলি নাম দিছি মিনারেল, আসলে আমরা তো গর্দব তো আমরা নিজেরা। মিনারেল ওয়াটার কিন্তু যখন বিদেশে খাবো বুঝতে পারবে যে একটু কটু, কেমন যেন এটা আসবে, ডিফারেন্ট টেস্ট বিকজ অফ মিনারেলস, ক্লোরাইড থাকবে বিভিন্ন ধরনের, সেটা মিনারেল, লবণ। তো এখন তাহলে বিভিন্ন ধরনের এলিমেন্টস বা minerals, whatever you say, existing in water, magnitude is very important. Magnitude, to what extent they are existing. কথা বোঝা গেল? এখন যদি যেমন ধরো কোনো একটা প্রপার্টি যদি এলিমেন্ট তার এক্সিস্টেন্স বেশি হয়ে যায়, তখন সেটা হার্মফুল। সেটা হার্মফুল ফর ডিফারেন্ট অর্গানিজম, এক একটার জন্য এক একটা স্ট্যান্ডার্ড, মানুষের জন্য এক ধরনের, মাছের জন্য এক ধরনের, হয়তো প্রাণীর জন্য এক ধরনের, হ্যাঁ, এক একজনের টলারেন্স লেভেল এরকম। যাই হোক, এটা একটা ইস্যু। তাহলে কন্টামিনেন্টস কি, তাদের ম্যাগনিটিউড কি, আমাদের কি জানতে হবে, রাইট? কি কন্টামিনেন্টস? আর ওয়াটারের কথা যদি বলি, ওয়াটারে তো কন্টামিনেশনের অভাব নেই, হ্যাঁ, কারণ একটা হলো যে কি কি কন্টামিনেন্ট ওয়াটার, এখন অর্গানিক আর ইনঅর্গানিক, তাই না?
অনেক ধরনের অর্গানিক আছে, ইনঅর্গানিক। অর্গানিক উদাহরণ কি, আমরা ওর মধ্যে পচা ভেজিটেবল ফেলে দিলাম, খাবার স্টাফ, ফুড স্টাফ ফেলে দিলাম, তা আছে না এরকম, ফলমূল ফেলে দিলাম, এগুলো সব অর্গানিক সোর্স। এগুলো ডিকম্পোজড হবে, রাইট? ডিকম্পোজড হয়ে আস্তে আস্তে কি হবে, এটা এখানে মিশে যাবে। এখন ডিকম্পোজিশন অর্গানিক কম্পাউন্ড খুব ইম্পর্টেন্ট ফর লিভিং অর্গানিজম, কিন্তু যদি তার আবার ম্যাগনিটিউড বেড়ে যায় সেটা কিন্তু ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? হ্যাঁ, একটু কারো কি নলেজ আছে বলে ব্যাপারে? মনে করো অর্গানিক কম্পাউন্ড, হ্যাঁ, আমরা গ্রাম অঞ্চলে দেখবা যে মাছের ঘের বা মাছ নদী, লোকজন মাছ ধরার জন্য আগেই বর্ষার সময় একটু গাছের ডালপালা ফেলে রাখে, ডে রুট, বিকজ এটা ওখান থেকে যে খাবার তৈরি হবে, ডিকম্পোজড হয়ে সেটা মাছের খাবার হবে, হ্যাবিটেট হবে সুন্দর। এখন আমি যদি একটা গাছ না, আমি 100টা গাছ দিলাম এটা পুকুরের মধ্যে, তাহলে কি অবস্থা হবে? মাছ কি একেবারে আরো 100 গুণ বেড়ে যাবে? হোয়াট উইল হ্যাপেন? আসলে সমস্যাটা আছে, তাই না? সমস্যাটা কি সেটা আমি জানতে চাই। আমরা যদি কি বলে প্রোটিন খাই, খুব দরকার সব আমাদের, হ্যাঁ, এমন সৃষ্টি দেখো, মানে আমরা বলি আল্লাহ পাকের সৃষ্টি যে মানুষ ব্যালেন্স ডায়েট নিবে, তাই না? আমি যদি এখন খালি মাংসই খেয়ে থাকি তাহলে আমি শেষ, আমি বাঁচতে পারবো না। আমি যদি খালি কার্বোহাইড্রেট খাই আমি শেষ, আমি কিছু না খাই তাও শেষ। তাহলে ব্যালেন্স ডায়েট, ঠিক না? তাহলে বড় লোকরা কি করতো, যারা অনেক টাকা আছে, সারাদিন খালি খাসির মাংস জবাই খাইতো, নাকি সব প্রোটিন খাইতো। তো যদি ফর্মুলাটা এরকম হতো, যারা যত বেশি হাই প্রোটিন খাবে তারা সবচেয়ে সুখী হবে, স্বাস্থ্যবান, ভালো থাকবে, নাকি তাদের হার্ট ভালো থাকবে। কিন্তু দেখা যাচ্ছে না, উল্টা, যারা বেশি প্রোটিন খাবে বা বেশি হাই কি বলে যে রিস্ক ফুড খাবে, আস্তে আস্তে তারা বিপদে পড়বে। নেক্সট দেখো কি সুন্দর মানে ব্যাপারগুলো, ভাব, এটা চিন্তা করি। ওকে, আমি কোন পয়েন্টে ছিলাম, যে বেশি অর্গানিক নিউট্রিয়েন্টস ডিকম্পোজড হচ্ছে, হ্যাঁ, ইন ওয়াটার। তো সেটা আসলে কি ভালো ওয়াটারের জন্য, মানে লিভিং অর্গানিজমস, অ্যাকোয়াটিক অর্গানিজমের জন্য, নাকি খারাপ? খারাপ কিভাবে, এটা কে বলতে পারবা? কিভাবে খারাপ? স্যার, শামিমা বলো। স্যার ওইখানে পানি নষ্ট হয়ে যাবে, পানিটা সবুজ হয়ে যাবে, তারপর মাছ। এইসব কথা কিন্তু আমি তোমার রিকশালার মতো কথা শুনবো না, সরি। হ্যাঁ, এটা কিন্তু সিম্পলি একদম রিকশালার। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে। হ্যাঁ, এইসব কেন কি হবে? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে। কেন বাড়বে বায়োলজিক্যাল অক্সিজেন, কেন বাড়বে? ওই যে পানি, মানে যে পাতা, মানে ওখানে যে পচতে পাতা বা যে মানে আবর্জনাগুলো ফেলা হয়েছে ওগুলো পচতে অক্সিজেনের প্রয়োজন হবে, যে ব্যাকটেরিয়া আছে ওগুলো অক্সিজেনের প্রয়োজন বেড়ে গেলে তখন পানির যে ডিজলভ অক্সিজেন আছে সেটা কমে যাবে। এইটা হলো সায়েন্স, এইটা হলো সায়েন্স। ভেরি গুড, এটা হলো সায়েন্স। এটা সবুজ হয়ে পুষে যাবে, এটা তো মানে যে কেউ বলতে পারে, তাই না? এটার জন্য তো লেখাপড়া করা দরকার নেই। ওইখানে যে পানির ডিজলভ অক্সিজেন, হুইচ ইজ একদম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর পার্টিকুলারলি ফর ফিশ, তাই না? যে শব্দগুলো আমরা ডিজলভ অক্সিজেন বলি, আবার যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যে এইটাকে তো ডিকম্পোজ করবে, কে ডিকম্পোজ করবে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো একটা জীব, তার অক্সিজেন লাগবে না এটাকে খরচ করতে, মানে ভাঙতে। তাহলে যদি সব মানে ব্যাকটেরিয়া ইফ টেকিং আউট অল অক্সিজেন ডিকম্পোজ করলো, তাহলে মাছের কি হবে? ডিজলভ অক্সিজেন শেষ, রাইট? তাহলে বেশি বেশি ডিকম্পোজিশন বা ডিসপোজাল অফ অর্গানিক কম্পাউন্ডস টু দি ওয়াটার বডি লিডিং টু কন্টামিনেশন। ওখানে অন্যান্য এই পানি থাকবে না। সিম্পল এক্সাম্পল দেই, 2017 সালে যে ফ্লাশ ফ্লাড হলো, হ্যাঁ, ওই যে হাওরে, হ্যাঁ, সেখানে ফ্লাশ ফ্লাড মানে পানি ওভারফ্লো করে সব ধান ডুবে যায়, স্ট্যান্ডিং ক্রপ। ওই যে মিলির ছবি দেখতেছি পিছনে ধান ক্ষেত, হ্যাঁ, এটা তো ইরিগেটেড ল্যান্ড, হ্যাঁ, কিন্তু এখন পানি যদি পুরো ডুবিয়ে দেই তাহলে ইরিগেশন ল্যান্ড কি হবে? ওই ধান কি হবে? আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো হাওরে কি হয়েছিল, সব ডিকম্পোজিশন হয়, কিছুদিন পর দেখা গেলো মাছ, সব মরা মাছ ভাসছে, বুঝতে পারছো? তাহলে স্ট্যান্ডিং যে ক্রপ মানে রাইস, এত রাইসকে কিন্তু ডিকম্পোজ করেছে কে? এই ব্যাকটেরিয়া, এন্ড টেকিং আউট অল অক্সিজেন শেষ। যার ফলে পরে দেখা গেল যে সব বড় বড় মাছ, তোমরা এখনো ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো, 2017 ফ্লাশ ফ্লাড, ফিশ ডেথ, দি ফ্লোটিং ফিশ, ডেথ ফিশ, হ্যাঁ, মারা গেল, বুঝতে পারছো? সিম্পলি এটা বিকজ অফ রিডাকশন অফ ডিজলভ অক্সিজেন। এই মেকানিজমগুলো বুঝতে হবে, দিস ইজ নট সায়েন্স। এবং এখানে যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অথবা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি? সেটা হলো, আমি কিন্তু বাই দি বাই অনেক গল্প করছি কিন্তু, হ্যাঁ, এর মধ্যে লেখাপড়া,
খেয়াল রাখো, আমি একেবারে স্লাইড ডিপেন্ডেন্ট হচ্ছি না, আই এম জাস্ট নট ইউজিং। তো এখন যে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড লাইক মোরলেস সেম, যে কেমিক্যাল রিয়াকশন দরকার হয় অনেক সময় ওয়াটারের মধ্যে। তুমি একটা কিছু ডিসপোজ করলা, যে সেখানে কেমিক্যাল রিয়াকশন লাগে। যেমন আমরা জানি ওয়াটার, তার সাথে যদি আমরা অ্যাসিড চলে যায়, অ্যাসিড তো এটা অ্যাডিশন হয়, ইন্ডাস্ট্রি থেকে আসে, বিভিন্ন ধরনের কম্পাউন্ড সেখানে ডিসপোজ করা হতে পারে, তাই না? তো আবার মানে এটা ডিটারজেন্ট আছে, হাইড্রোক্সাইড অথবা অ্যাসিড ইত্যাদি। সেখানে রিয়াকশন যখন হবে, অনেক আছে নিউট্রাল, রিয়াকশন হয় না, সাসপেন্ডেড থাকে। রিয়াকশন হলে পরে কি হবে, সেখানে কিন্তু ওই রিয়াকশনটা অ্যাক্সেলারেট করার জন্য একটা কি লাগবে, অক্সিজেন লাগবে, যেটা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড প্রয়োজন হবে, তাহলে কিন্তু ওই রিয়াকশন হবে না, ঠিক না? এখন লবণ পানি, লবণের সাথে যদি অ্যাসিড রিয়াকশন করে, সরি কি বলে, হাইড্রোক্সাইডের সাথে, মানে সোডার সাথে, ধরো ক্ষারের সাথে, ক্ষার আর অ্যাসিড যদি রিয়াকশন করে তাহলে কি লবণ পানি, কিন্তু এটার জন্য ওয়াটার লাগবে, তাই না? অক্সিজেন লাগবে, ফর দিস রিয়াকশন। তো যাই হোক, অনেক ক্যারেক্টারিস্টিক্স ওয়াটারের, এগুলো অ্যাসেস করে আমরা বলতে পারি লেভেল অফ কন্টামিনেশন কি ওয়াটার। যেমন একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইসি। এই যে বুড়িগঙ্গার ইসি হবে ধরো 2000, হয়তো স্ট্যান্ডার্ড আছে 200। বিকেলে সন্ধ্যায় আমি ডিপার্টমেন্টে আসবো, তো চেয়ারম্যান স্যার এই বিকেলে আমার আসতে বলতে, কাজ আছে আমার সাথে, শেষ করে আমরা ফ্রি হয়ে দেন উইল গো টুগেদার। আমরা যে স্যার যখন বলেছি 4টার সময় চলে আসতে হবে। শোনেন একটা ওই এই কোশ্চেনগুলো কিন্তু একটু একসময় একটু প্রিন্ট করে দিন, ফটো কি বলে টাইপ করে দিন, ওই যে ল্যাব ওই যে কলেজ আপনার হেল্প লাগবে, নাই ওটা তো প্রিন্ট ছাপাই দিয়ে আসছে আজকে। এইটা আপনি একটু একদিনের সময় দেন ভাই, শনিবার সকালে সময় দেন একটু। সকালে আমি যেমন থাকবো, তো আপনি করলেন, আমি পরে এটাকে আসতে ধীরে ওই কারেকশন করে রেখে দিলাম, ঠিক আছে? এই আর কি, না থ্যাংক ইউ। ওকে, তাহলে আপনি সময় মতো থাকেন, আমি ক্লাস শেষ করে নিই। ওকে, তাহলে ওকে, তো ডু ইউ গেট মাই পয়েন্ট? ইসি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইসি, এখন ইসি কেন বাড়ে? কারণ ইলেকট্রোলাইট, যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, একটা ইলেকট্রোলাইট থেকে হেভি মেটাল যদি বেড়ে যায় ওয়াটার বডিতে, কারণ আমরা যদি এগেইন টেকিং এক্সাম্পল বুড়িগঙ্গা, we are continuously disposing, এই যে ক্রোমিয়াম, সালাম, আলহামদুলিল্লাহ, কি অবস্থা, ভালো আছো? স্যার এই যে এইটার কপি, মানে অথর কপি কি হবে স্যার? পেপার এই যে এবারে পাবলিশ হলো, এটা তো ওই ডিন অফিস থেকে দিতেছে। আমি তোমার এটা নিয়ে এসে দেবো, অসুবিধা নেই। এই ওরা ওই একটা কাজ করো, শাওন বলে ছেলে আছে এখানে, ওর নাম্বার আছে আমার কাছে? না, নাম্বারটা তুমি নিয়ে নাও জলদি, আমি ক্লাসে আছি। ওকে ফোন করলে আমার কথা বললে তোমাকে একটু সঙ্গে দিয়ে দেবো। আচ্ছা, শাওন 01703032858 ডিন অফিসে। শাওন, ফোন করো, দিয়ে দিন। সময় ওকে, থ্যাংক ইউ। তাহলে so electrical conductivity, right? So one of the most important chemical properties of water. EC, এই যে বিভিন্ন হেভি মেটাল আমরা ইন্ডাস্ট্রি থেকে যে ডিসপোজ করে থাকি, ইসি বেড়ে গেলে আবার এর বিদ্যুৎ মানে পরিবাহিতা সেটা বেড়ে যাবে, ইলেকট্রোলাইটস, এবং সেটা কিন্তু লিডিং টু কন্টামিনেশন। স্যালিনিটি স্যালিনিটিও কিন্তু ইসি দিয়ে মেজার করি অনেক সময়, ইসি মানে স্যালিনিটি লেভেল, ওটা ওখানেও এই ইসি বেড়ে যায় সয়েলের ভিতরে, তখন বোধহয় স্যালিনিটি লেভেল কত। যাই হোক, আরো অনেক আছে, টিডিএস একটা আছে, যেমন টোটাল ডিজলভ সলিড। তো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সব কেমিক্যাল প্রপার্টি। আর আমরা তো এগুলো আজকাল ল্যাবে মেজারও করি, ডিও, সোডিয়াম ক্লোরাইডের প্রেজেন্স, বা এনি সর্ট অফ ক্লোরাইড, ইসি, বিওডি, সিওডি ইত্যাদি, দেখলে আমরা করি, তাই না? তো এইসব ক্যারেক্টারিস্টিক্স আসলে প্রমাণ করে যে টু হট এক্সটেন্ট দি ওয়াটার ইজ কন্টামিনেটেড। এগুলো বলে যায় ওয়াটার ক্ষেত্রে। ওয়াটারের
এখন তো বলি সোর্সেস কি, সোর্সেস, হ্যাঁ অনেক সোর্সেস আছে। ধরো ইন্ডাস্ট্রি একটা বড় সোর্স, ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং, টেক্সটাইল, ডাইং, হ্যাঁ এই যে ডাইগুলো আমরা, তারপর লেদার, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ, এগুলো ডিসপোজাল। আচ্ছা ইন্ডাস্ট্রি থেকে শুধু ওয়াটারে তো মানে কেমিক্যাল পলিউশন করে এরকম না, থার্মাল পলিউশনও ওয়াটার হয়, থার্মাল পলিউশন। কারণ the steam, the hot water that really is disposed from the industry, হ্যাঁ সেটা কিন্তু readily change the temperature of the aquatic bodies. মনে করো পানিতে মাছ সহ্য করতে পারে আপ টু 30 ডিগ্রি মনে করো, হ্যাঁ তো এখন 30 ডিগ্রি থার্মাল যদি হাই টেম্পারেচার বা হট ওয়াটার স্টিম যদি বের হয়, ইন্ডাস্ট্রি রিলিজ হয়, it is disposed to the water body, then readily can change the temperature of water, এবং আলটিমেটলি ক্ষতিটা কার? লিভিং অ্যাকোয়াটিক কম্পোনেন্ট গুলো না, অ্যাকোয়াটিক মাছ বা অন্যান্য প্রাণী কিন্তু মারা যাবে, ঠিক না? এই গরম পানি, হ্যাঁ এরকম হয় অহরহ, দেখবে ইন্ডাস্ট্রির পাশে আছে। শুধু কেমিক্যাল না, কেমিক্যালস তো যাচ্ছে, বিভিন্ন ধরনের হেভি মেটালস অ্যান্ড কেমিক্যালস কন্টামিনেট করছে, আবার এট সেম টাইম থার্মাল, হ্যাঁ নেচার, থার্মাল নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, খুবই ডেঞ্জারাস। ওকে, তো সোর্সেস ইন্ডাস্ট্রি একটা ডোমেস্টিক সোর্সেস, মিউনিসিপ্যাল ওয়েস্টে যেটা আমরা বলি ডোমেস্টিক। এখন ডোমেস্টিক সেখানে তো বিভিন্ন ধরনের প্লাস্টিক থেকে শুরু করে ফুড স্টাফ, হ্যাঁ গ্লাস, বিভিন্ন ধরনের স্টাফ। কিছুদিন আগে একটা টেলিভিশনে কি দিলাম আসছে, কি জানো মনে থাকে না, নিউজ 24 নাকি জানো, প্লাস্টিক। স্যার প্লাস্টিক খারাপ দিক কি? প্লাস্টিক মানে এনভায়রনমেন্টে ফেললে, এনভায়রনমেন্টে ল্যান্ড হোক ওয়াটার হোক, ভালো কোনো দিক নেই। হ্যাঁ খারাপটা কি, যে পানির মধ্যে যদি একটা প্লাস্টিক ফেলে দেয়, মনে করে একটা বোতল পানি ভাসছে, হ্যাঁ ভাসলেও সেটা ক্ষতি, ডিকম্পোজড হইলেও ক্ষতি, রাইট? যদি কোনো প্রাণী এটা খেয়ে ফেলে তাও ক্ষতি, যদি না খেয়ে ফেলে তাও ক্ষতি। এটা যদি মাটিতে মানে জমে থাকে, অর্থাৎ নদীর তলদেশে, সেটাও ক্ষতি, ডিকম্পোজ হলে ক্ষতি, তাই না? ভালো কোনো দিক নেই। কারণ অনেক ব্যাখ্যা তো দিতে পারো, কোনো মাছ দেখবা এই ইন্টারনেট ছবি পাবা, হ্যাঁ একটা প্লাস্টিক খেয়ে ফেলতে গেছে, হ্যাঁ মুখে আটকে গিয়ে মারা গেছে। আর যদি খেয়ে ফেলে ডিকম্পোস্ট হবে এবং সেখানে তার পেটে ডেফিনেটলি পয়জনাস, হ্যাঁ সে টয়লেট করতে পারবে, মারা যাবে। দিস ওয়ে দ্যাট ওয়ে এটা কিন্তু হার্মফুল, তাই না? হার্মফুল, এটার অনেক এক্সপ্লানেশন দেওয়া সম্ভব। তো আমাকে প্রশ্ন করতেছে তাহলে কি এটা বন্ধ করে দেবেন? না, বন্ধ করেন না, বিকজ দেয়ার আর মেনি এক্সাম্পলস ইন দি ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, দে আর ওয়াইডলি ইউজিং প্লাস্টিক্স অ্যান্ড পলিথিন। বাট আনফর্চুনেটলি আমরা এই যে মানে প্লাস্টিক কন্টামিনেশনটা খুব সিভিয়ার, হ্যাঁ বিশেষ করে ওয়াটারে এবং সমুদ্রে। যেহেতু সমুদ্র অনেক বেশি, আমাদের মানে 3/4 সমুদ্র, 2/3 সমুদ্র, কিন্তু কোনো না কোনো ভাবে সারা পৃথিবীর সমুদ্র ইজ এক্সপ্লয়েটেড। অনেক সময় যখন আমরা ফ্লাই করি, প্লেনে যাই, দেখি কোনো না কোনো জায়গায় জাহাজ আছে, এমন সমুদ্র যেখানে জাহাজ এরকম দেখা যায়, যেইখানে এটা আটলান্টিক হোক আর প্যাসিফিক, সব সমুদ্রে তো মোটামুটি দেখছি আমি, আমার দেওয়া প্রশ্ন দ্বারা, হ্যাঁ অসংখ্য এবং ন্যারো চ্যানেল মানে জাহাজের অভাব নেই। এইসব যেহেতু মানুষ ইন্টারভেনশন এবং এইগুলা প্রচুর ডিসপোজাল তারা করে, এবং দ্যার আর ভেরি গুড প্র্যাকটিসেস, অনেক ভালো ভালো প্র্যাকটিস আছে। যে একটা প্র্যাকটিস যে আমি তোমাদের থার্ড ইয়ারে বলেছি কিনা, যে ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টে, হ্যাঁ যেমন আইফেল টাওয়ারের পাশে যে সেইন রিভার, ওখানে ওরা কিন্তু এরকম আরও ফার্স্ট এক্সাম্পল আছে, শিপে করে প্রতিদিন হ্যাঁ রিভার বেড ক্লিন করে, নেট সিস্টেম আছে, নেট দেওয়া পিছনে, ওখানে সব আটকে যায়, হ্যাঁ একটা জাহাজ পরিষ্কার করে, মাছ ধরার মতো আর কি, হ্যাঁ ওরা ওই প্লাস্টিক ধরে। তো যাই হোক, ম্যানেজমেন্ট ইজ দেয়ার বাট এক্সপেন্সিভ, কিন্তু আমাদের প্লাস্টিক কন্টামিনেশন, বিশেষ করে ওশান পলিউশন ইজ রিয়েলি সিভিয়ার থ্রুআউট দি ইয়ার। এবং এই যে এখন ভবিষ্যতে বলা হয় যে 3 টন ধরলে তার 2 টনই সেখানে প্লাস্টিক থাকবে, মাছ 1 টন হলে, হ্যাঁ এগুলো খুব প্রবলেম। প্লাস্টিক পলিউশনের কিন্তু কোনো ভালো দিক আসলে নেই। হ্যাঁ ওই যে বলছে যে বন্ধ করুন, না বন্ধ করেন, ম্যানেজ করে। ম্যানেজমেন্ট কীভাবে হবে? এই গরু জাপান, দেখেন জাপান কীভাবে ম্যানেজ করতেছে, হ্যাঁ ওরা কি সুন্দর সিস্টেম। ইফ ইউ বাই সামথিং, যদি তুমি পলিথিন না নাও, তাহলে তারা 5 ইয়েন কম নেবে টাকা, 5 ইয়েন কম, যে আমি পলিথিন দরকার নেই,
হ্যাঁ ওয়েস্টেজ আমি অনেক সময় নেই না, যেমন ওষুধ কিনতে গেলাম কিছু একটা ছোট্ট একটা ঠোঙা খামের মধ্যে দরকার কি, বাসায় তো ফেলে দেয়। তো তারা দেয় সবসময়, তারা একটা কিছু কিনলে তাই না একটা ছোট্ট ঠোঙার মধ্যে দিয়ে স্টাফ করি, আমি বাসায় সেটা সিঁড়ে কষ্ট ফেলে দিই। তাই একই জিনিস, এটা যদি আমি না নেই তাই না, তার রিডাকশন হয়ে গেল। জাপানের এরকম করে, কিন্তু প্রত্যেক দেশই দে আর ওয়াইডলি ইউজিং দি প্লাস্টিক্স পলিথিনস, বাট you will not find any disposal elsewhere, not in the water, not in the on land, কোথাও পাওয়া কোনো রেকর্ড নেই, ইজ ওয়েল ম্যানেজড। আর মানুষের লেভেল অফ অ্যাওয়ারনেস সেটা বুঝতে হবে তাই না, ট্রিমেন্ডাস। কাজেই এইখানে বিষয়গুলো ওয়েল ম্যানেজমেন্ট, তো ম্যানেজমেন্ট অনেক কিছু করতে পারে, ইউ ইউজ ইট বাট ইউ ম্যানেজ, রিসাইকেল ইউজ করো। তাহলে ওয়াটার পলিউশনের মোটামুটি সোর্সেস এগুলো মিউনিসিপাল, industries, it can be from medical wastes, medical, it can be from brick fields, আমাদের ঢাকার মধ্যে ব্রিক ফিল্ড, সেগুলো ফ্লাইং অ্যাশ সেটেল করে নদীর উপর আস্তে আস্তে, দেন ওয়াটার কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, সেটেলমেন্ট টোটাল ডিজলভ সলিড বেড়ে যাচ্ছে, বিশেষ করে ইন দ্য ড্রাই সিজন। এইসব সোর্সেস, আমাদের ইফ উই গিভ এক্সাম্পল অফ আওয়ার সিটি, আর বিশেষ করে ইন্ডাস্ট্রি তো বড় একটা সোর্স, এটা তো বলার অপেক্ষা। আবার গ্রাম অঞ্চলে আর কি কাজ করি আমরা, যে হিউম্যান বিইংস, আমরা সেখানে দেখবো ঢাকার মধ্যেও কিন্তু অনেক ওয়েটল্যান্ড আছে, মানে লেক গুলা ভালো ভালো লেক, যেমন ধানমন্ডি লেক, গুলশানবাড়িতে, ওখানে আবার খুব স্ট্রং কমিটি আছে, কমিটি নর্মালি ম্যানেজ ইট, সো দে ডোন্ট অ্যালাউ এনিবডি টু টেক বাথ। মনে করো গোসল করে গরিব মানে গিয়ে একেবারে সাবান টাবান দিয়ে, এই যে ডিটারজেন্ট বা কাপড় ধুই যে ডিটারজেন্ট, আমরা গ্রামে দেখতাম যে নদীতে, আমাদের মা চাচিরা তারা তো ইউজ টু ওখানে গিয়েই সব ধোয়াধুয়ি করতো, এখন তো সেটা করে বাড়িতে করে। কিন্তু নদীর পানিতে ধোয়াধুয়ি মানুষের খুব পছন্দ, আমি দেখছি নদী তাদের বাড়ির পাশে বুঝবো, কারণ যেহেতু রানিং ওয়াটার, খার না, খুবই নিউট্রাল, খুব ভালো ওয়াটার, তাই না, খুব ভালো ওয়াশ। কিন্তু ক্ষতিটা কি করছে এখন, মানে মিলিয়ন্স অফ পিপল লিভিং অন দি রিভার ব্যাঙ্ক, you are all washing using detergent, just disposing detergents, detergents to the water. তাহলে এরকম যদি এগ্রিগেটেড হতেই থাকে আলটিমেটলি সেখানে ফিশিং মানে লিভিং কম্পোনেন্টের অবস্থা কি হবে, you can easily assume, সেটা সমস্যা আসলে। তো যাই হোক, this is what is happening in the rural areas. We have already destroyed, damaged, contaminated, even now in our cities কোনো তো কন্ট্রোল নাই, যে কেউ কিছু জায়গায় ওয়েটল্যান্ড ঢোকানো যায় না, বাট বাকিটা কিন্তু মানুষ চান্স পেলেই নদীতে ঝাঁপ দিবে, গোসল করবে এবং কাপড় চোপড় ধুয়ে ব্যাস। এই যে ডিটারজেন্টস, তার সাথে কিছু আছে আরো ন্যাচারাল হতে পারে, ভলক্যানিক অ্যাশ, যে অ্যাসিড রেইন আমরা অনেক সময় বলি, ইন্ডাস্ট্রি থেকে এমিশন হয়ে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড, অ্যান্ড দেন দ্যাট ক্যান গো টু দ্য ওয়াটার বডি। এইভাবেও কিন্তু এই অ্যাসিড রেইনের মাধ্যমেও ওয়াটার কন্টামিনেশন হতে পারে। যেমন আমাদের বে অফ বেঙ্গলের কাহিনী, সেখানে অ্যাসিডিফিকেশন হচ্ছে। তোমরা যারা সিরাজুল হক স্যার, প্রফেসর সিরাজুল হক স্যারের কোর্স পেয়ে থাকছো সয়েল সায়েন্সের, তাই না, উনি ওই কিছু এক্সপেরিমেন্ট করা সুন্দর, এবং হি গেভ এক্সাম্পল of how our Bay of Bengal sea water is contaminated by acidification, how acidification is taking place. যেহেতু ওইখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক শিপইয়ার্ড আছে, ওই যে শিপ ব্রেকিং ইয়ার্ডস, সীতাকুণ্ড, চিরাং, ওখানে আমরা গেছি, ওইখানে স্টুডেন্ট নিয়েও গেছি, আমি নিজেও অনেক গেছি। তো ওই ইয়ার্ডগুলা পুরোনো জাহাজ কিনে এসে যখন ডিসপোজ করে, ডিসম্যান্টল করে, এখানে অনেক ধরনের কন্টামিনেটেড অয়েল অ্যান্ড the components, বিশেষ করে contaminants, they are washed into the water, এবং this is how দেখা যায় যে let's say further, একেবারে কাছাকাছি না, in the long distance of the let's say downstream, এখানে হয়তো সীতাকুণ্ড দেখা যাচ্ছে সেন্ট মার্টিন বা আরো দূরে গিয়ে, সেখানে পার্টিকুলার প্রজাতির যেসব স্পিসিস, টার্টলস, বা অন্যান্য স্পিসিস, সেটার কিন্তু এখন এক্সিস্টেন্স নষ্ট হয়ে যাচ্ছে। কারণ বিকজ অ্যাজ এ হার্ট ফ্রম হিম, কিছু কিছু প্রাণী আছে যাদের এই পিঠের যে হাড়, যেমন টার্টল, শক্ত হাড়, এক ধরনের ডেভেলপমেন্ট হয়, বোন,
যাতে সে প্রোটেক্ট করে নিজেকে, এটা তৈরি হতে একটা এক ধরনের হাইড্রোক্সাইড লাগে, এবং সেই যেটা অ্যাসিডিফিকেশন হচ্ছে হাইড্রোক্সাইড কমে যাচ্ছে। হ্যাঁ, উনি বললেন যে এবং আস্তে আস্তে কিন্তু রেজাল্টিং ইন দ্য রিডাকশন অফ দোজ স্পিসিস। তো এরকম অনেক ধরনের স্লো ইম্প্যাক্ট কনসিকুয়েন্সেস, হ্যাঁ, that happen but that are happening, আমরা we hardly realize but it's happening। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে আমাদের অ্যাক্টিভিটি থেকে তাহলে ওয়াটার কন্টামিনেশনের অনেক ধরনের কুফল আছে। আমরা রামপার পাওয়ার প্ল্যান্টের কথা বলেছি, অনেক কনসার্ন আছে। কিন্তু কোল বেজ, হ্যাঁ, কোল অ্যাশ, ফ্লাইং অ্যাশ ক্যান বি সেটল, হ্যাঁ, গ্র্যাজুয়ালি সেখানে ওয়াটার কোয়ালিটি চেঞ্জ হতে পারে, সেটা একটা ইস্যু। আরেকটা ইস্যু যে জাহাজ কয়লা নিয়ে আসবে প্রতিদিন সুন্দরবনের ভিতর দিয়ে 10,000 টন, সেই জাহাজের শব্দ হবে, বায়োডাইভার্সিটির ক্ষতি হবে। তারপরে কোনো কারণে যদি একটা জাহাজ ডুবে যায়, and it happened earlier, in the Sundarbans, in different rivers, Shala river for example, এরকম অয়েল ট্যাঙ্কার ডুবে যায়, হ্যাঁ, তার কন্টামিনেশনটা কি হবে অবস্থা। এরকম অনেক কনসার্নস আছে যে অল অ্যাবাউট ওয়াটার পলিউশন, আমাদের এক্সাম্পল। ওকে, তো আমরা আজকে সব করি, আমরা আরো আলোচনা করবো যে আসলে আলটিমেটলি ইন্টারভেনশনগুলো কি হওয়া উচিত, ম্যানেজমেন্ট ইন্টারভেনশন, রাইট, and gradually will be giving example of other contamination, এয়ার এবং এয়ার নিয়ে অনেক কথা বলবো, এবং সেখানে নয়েজ বা থার্মাল, হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ আমাদের এখানে, বাট এটাও পলিউশন। ইভেন ছোট্ট এক্সাম্পল যে ফটো পলিউশন, যে লাইট পলিউশন। অনেক সময় দেখা যায় আমরা যখন গরিব ছিলাম, গ্রামে ছিলাম অনেক আগে, হ্যাঁ, আমার মনে আছে আমি আমার গ্রামে ইলেকট্রিসিটি পেয়েছি 1983-তে, মানে খুব ছোট, তখন প্রাইমারি স্কুলে পড়ি। তো ইলেকট্রিসিটি যখন প্রথম লাইন পাইছি আমরা, এবং 100 পরের বাল্ব, তখন 100 পর, মানে এত আলো, লোকজন এত খুশি, সারা রাত আলো জ্বালায় ঘুমাইতো, আলো না জ্বালালে ঘুমায় না, হ্যাঁ, ঘরের মধ্যে 100 পরের বাল্ব দিয়ে গায়ের উপর ঘুমাইতেছে, মানে কি চিন্তা করো কনটেক্সট। আর এখন যদি দূর থেকে একটা আলো তোমার রুমে ঢোকে, তোমার ঘুম হবে না, ঠিক না? এখন এই যে লাইট পলিউশন যেটা বলে, পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। লাইট পলিউশন হলো যে মানে কোনো কারণে এক্সটার্নাল লাইট ইফ ডিস্টার্বস ইউ, ডিস্টার্ব পাবলিক হেলথ, সেটা কিন্তু পলিউশন, লিডিং টু পলিউশন। হ্যাঁ, ফটোগ্রাফ 100 পরের বাল্ব, স্ট্রিট লাইট, এক্সপো করে বড় বড় শহরে, হ্যাঁ, একদম সার্চ বড় বড় লাইট মারে, তার এগুলা কিন্তু খুব পলিউশন তৈরি করে। এটা ফার্স্ট ওয়ার্ড, এগুলো চলবে না, তাই না? আমাদের এখানে এই ধরনের কোনো অসুবিধা নেই, সবাই অ্যাকোমোডেট করে। অনেক সময় দেখা যায় সারা রাত এমন নয়েজ, তাই না? নো ম্যাটার ইউ আর লিভিং ইন ইউনিভার্সিটি আর ক্যান্টনমেন্ট, যেখানে বাস করো, সারা রাত এখানে কোনো কন্ট্রোল নাই। শহীদ মিনার তো আমাদের সামনেই, আমরা তো মানে সবচেয়ে বড় সাক্ষী, তোমরা সাক্ষী, ক্লাস করতে পারো না, তাই না? মনে হয় যেন সব ভেঙে চুরি ফেলবে, একদম এত বড় লাভ, কোনো কন্ট্রোল নাই, হ্যাঁ, কন্ট্রোল নেই। যাই হোক, আমরা এখনো ওই লার্নিং স্টেজে আছি, হ্যাঁ, আমরা অনেক লাউড, আমরা এনভায়রনমেন্ট কন্টামিনেট করি বিভিন্নভাবে, রাইট? তো যাই হোক, উইল বি ডিসকাসিং, continue our discussion in the coming classes. If you have any query, anything, you can ask. রোল কল করতে তো লাগবে মনে হয় আরো আধা ঘন্টা, নাকি? Fourth year. Any query? Anything that you intend to know or intend to share? Okay, roll 2. Yes, sir. Roll 3. আসফাতারা জলি, সব ক্লাসই করেছে আগে, আজকে নাই? আছে স্যার, আছে না? ঠিক আছে। রায়নাট খান? Yes, sir. মৌসুমী আক্তার? প্রেজেন্ট স্যার। মাহাপারা হাসান? ইয়েস স্যার। অলিউর হোসেন? Yes, sir. অলিউর কয়েকটা ক্লাস কিন্তু করনি তুমি? জি স্যার, আমি গত ক্লাসটা করি নাই স্যার, আর এর আগে 2টা ক্লাস স্যার করছি। আগে সব ক্লাস অ্যাবসেন্ট, 2টা আরো? না না স্যার, আমি আগে 2টা করছি স্যার। আই ডোন্ট বিলিভ ইট। আমি তোমাকে ডাকছি, তুমি উত্তর দাওনি, আমি কি করবো? আমি কি তোমাকে ইচ্ছা করে অ্যাবসেন্ট রাখছি? তুমি জাস্টিফাই উইথ ইউর ক্লাস হিয়ার। তুমি এখানে আমি ডাকছি, উত্তর না দিলে আমি কি তোমাকে প্রেজেন্ট কেমনে দেবো?
আবুল হোসেন টিটু, এই যে এখন ধরো উত্তর দিল না, পরের দিন বলে স্যার আমি ছিলাম, তাহলে আমি কি করবো? নাজমুস সাকিব, পূজা দে, আনিশা খন্দকার, প্রেজেন্ট স্যার। রুকেয়া তান্নি, ইউসুফ শরীফ, প্রেজেন্ট স্যার। Yes, sir. জি স্যার কে বললে একটু আগে? মেয়েরা নামটা কি নিত? স্যার রুকাইয়া। রুকায়া তান্নি, ওকে ওকে আগে। শুভ তামিম, Yes, sir.